আসসালামু আলাইকুম। একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও তোমাদের দোয়াতে ভালো আছি। শিক্ষার্থীরা, আমি আজ তোমাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি, লেখায় আছে দেখো যে তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি। খুবই গুরুত্বপূর্ণ আমাদের একটি পাঠ, যে পাঠ থেকে প্রত্যেকটা বোর্ডেই প্রত্যেক বছরই একটা করে সৃজনশীল প্রশ্ন আসে। তা আমি বলবো তোমাদেরকে যে আমার প্রত্যেকটা ক্লাস তোমরা দেখবে। আমি ক্লাস বেশি বড় করব না, খুব ছোট ছোট ক্লাস নেব এবং খুব ছোট ছোট টপিকস আলোচনা করব। আশা করি তোমরা আমার এই ক্লাস থেকে বেশ উপকৃত হবে এবং তোমরা সৃজনশীল, এমসিকিউ, জ্ঞানমূলক, অনুধাবনমূলক সকল প্রশ্নের উত্তর খুব সুনিপুণভাবে সুন্দরভাবে উপস্থাপন করতে পারবে। তো চলো শিক্ষার্থীরা, আমরা ক্লাসে মনোযোগ দেই। তো আমি আজ তোমাদের সামনে খুব ছোট্ট করে উপস্থাপন করব যে যেহেতু সংখ্যা পদ্ধতি লেখায় আছে, আমরা এই সংখ্যা পদ্ধতি নিয়ে একটু কথা বলবো। সংখ্যা পদ্ধতির ইতিহাস আছে, অনেক লম্বা ইতিহাস। সংখ্যা পদ্ধতি কিভাবে আসলো, কোথা থেকে আসলো, আমি ইতিহাসে যাব না, যেহেতু ইতিহাস তোমাদের পাঠ্য বই থেকে পড়তে পারবে। আমি তোমাদেরকে সংখ্যা পদ্ধতির প্রকারভেদ নিয়ে একটু আলোচনা করব। আমাদের আজকের ক্লাসের পাঠ হলো সংখ্যা পদ্ধতির প্রকারভেদ। তো আমরা সংখ্যা পদ্ধতির প্রকারভেদ জানার আগে আমরা একটু জেনে যাব, একটু জানবো যে সংখ্যাটা কেমন, সংখ্যা কি, তার সাথে সাথে যে অঙ্ক কেমন, তারপরে সংখ্যা পদ্ধতি কেমন, এই তিনটা বিষয় আমরা আজ জানবো। তো চলো শিক্ষার্থী, আমরা দেখে আসি। সবার আগে অঙ্ক কেমন এটা দেখে আসি আমরা। অঙ্ক হলো যে সংখ্যা প্রকাশ করার মৌলিক চিহ্ন বা প্রতীককে অঙ্ক বলে। এটা খুব সহজ একটা সংজ্ঞা, অঙ্ক বলে। সংখ্যা প্রকাশ করার মৌলিক চিহ্ন বা প্রতীককে অঙ্ক বলে। যেমন আমরা যেটা একটা সংখ্যা প্রকাশ করি 275, আমি জানি এই 275 তোমাদের অনেকের পরিচিত, কারণ এটা হলো আমাদের আইসিটি বিষয়ের বিষয় কোড। দেখো এখানে 2 হলো একটা অঙ্ক, এটা একটা অঙ্ক, আবার 7 এটাও একটা অঙ্ক, আবার 5 এটা একটা অঙ্ক। এখানে তিনটা অঙ্ক আছে, তিনটা অঙ্কের সমানে 275 হয়েছে, 275 বা 275। তো আমরা মনে হয় অঙ্ক সম্পর্কে জেনেছি। সংখ্যা দেখো যে আমাদের এখানে আমার এই ক্লাসে একটি ক্যামেরা আছে, একটা ল্যাপটপ আছে, আবার আমার হাতে একটা মার্কার পেন আছে, একটা ইরেজার আছে, তারপরে তোমার ফ্যান আছে, লাইট আছে, অনেক কিছু আছে এখানে। তো এই যে গোনার জন্য, অর্থাৎ কোনো কিছু আমি এই যে একটা মার্কার বলছি, একটা ইরেজার বলছি, এই দুই, এটা কিন্তু দুইটা, এই দুই হলো একটা সংখ্যা। কোনো বিষয় সম্পর্কে হিসাব করার জন্য অথবা গণনা করার জন্য যে চিহ্নসমূহ ব্যবহার করা হয় তাকে সংখ্যা বলে। আমি লিখে দিচ্ছি, দেখো যে কোনো বিষয় সম্পর্কে গণনা করার জন্য যে চিহ্ন ব্যবহার করা হয়, চিহ্ন বা অঙ্ক ব্যবহার করা হয়, অঙ্ক বা প্রতীক ব্যবহার করা হয় তাকে সংখ্যা বলে। কোনো বিষয় সম্পর্কে হিসাব নিকাশ বা গণনা করার জন্য যে সমস্ত চিহ্নগুলো ব্যবহার করি, সেই চিহ্নগুলোকে বলা হয় কি, একসাথে করলে সেগুলোকে বলা হয় সংখ্যা। যেমন 275 একটা সংখ্যা, তারপরে মনে করো তুমি A+ পাবা 80, তুমি 100 নাম্বার পাবা 100, এগুলো সবই সংখ্যা। এগুলো সব সংখ্যা, তোমরা জানো আর কি, এটা সংখ্যা জানো। সংখ্যা পদ্ধতি আমরা জেনে আসি, সংখ্যা পদ্ধতি কেমন দেখতে। আমার মনে হয় তুমি সংখ্যা সম্পর্কে বুঝতে পেরেছো। সংখ্যা পদ্ধতি কেমন, এই যে সংখ্যা পদ্ধতি সংখ্যা প্রকাশ করার জন্য বা সংখ্যা নিয়ে কোনো গবেষণা করার জন্য, বা সংখ্যা নিয়ে কোনো হিসাব নিকাশ করার জন্য, বা সংখ্যা নিয়ে কোনো ক্যালকুলেশন করার জন্য যে পদ্ধতি সমূহ ব্যবহার করা হয় তাকে সংখ্যা পদ্ধতি বলে। সংখ্যা প্রকাশ করার পদ্ধতিকে কি বলা হয়?
সংখ্যা পদ্ধতি বলে। সংখ্যা প্রকাশ করার পদ্ধতিকে কি বলা হয়? সংখ্যা পদ্ধতি বলে। তো আমরা সবাই জানলাম যে অঙ্ক, সংখ্যা এবং সংখ্যা পদ্ধতি, আমরা তিনটা বিষয় জেনেছি। দেখো আমরা এখন জানবো যে তোমার সংখ্যা পদ্ধতি কত প্রকার। সংখ্যা পদ্ধতির অনেকগুলো প্রকার আছে, অনেক প্রকার, অসংখ্য প্রকার বলা হয়ে থাকে। তো আমাদের সিলেবাস যেহেতু সংক্ষিপ্ত, আমাদের পাঠ্য বই ছোট, তো সেই সময় আমাদের এখানে মোটামুটি কয়েক প্রকারের আলোচনা করা আছে। একটু দেখে নেই আমরা। সংখ্যা পদ্ধতি প্রথমত দুই ভাগে বিভক্ত, দুই প্রকার। প্রথমত কয় প্রকার? দুই প্রকার। এক হলো পজিশনাল নাম্বার সিস্টেম, বা এটাকে স্থানিক সংখ্যা পদ্ধতি বলে। কি বলা হয়? স্থানিক সংখ্যা পদ্ধতি। আমি আবার বলছি, পজিশনাল নাম্বার সিস্টেম বা স্থানিক সংখ্যা পদ্ধতি। দুই নম্বর হলো নন পজিশনাল নাম্বার সিস্টেম, বা এটাকে বলা হয় অস্থানিক সংখ্যা পদ্ধতি। আমরা এই সম্পর্কে এখন জানবো। তারপরে পজিশনালের আবার চারটা প্রকার আছে। পজিশনালের অনেকগুলো প্রকার আছে, তো আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত হলো চারটা প্রকার, যেটা আমাদের পাঠ্য বইয়ের বা বিভিন্ন প্রশ্ন এসে থাকে, সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা এই দুইটা সম্পর্কে একটু ব্যাখ্যা জেনে আসি যে পজিশনালটা কেমন, নন পজিশনাল কেমন। পজিশনাল বলতে বোঝাই যাচ্ছে এখানে স্থানীয় মান থাকে। কি থাকে এখানে? স্থানীয় মান আছে। একেবারে সহজ। এটার স্থানীয় মান নাই, অর্থাৎ যে সংখ্যা পদ্ধতি, আমি পজিশনালের সংখ্যা বলছি, যে সংখ্যা পদ্ধতির প্রতিটি অঙ্কের স্থানীয় মান থাকে, যে সংখ্যা পদ্ধতির প্রতিটি অঙ্কের স্থানীয় মান ও নিজস্ব মান থাকে। এই দুইটা বৈশিষ্ট্য, নিজস্ব মান থাকে, তাকে স্থানিক সংখ্যা পদ্ধতি বলে। স্থানিক সংখ্যা পদ্ধতি বলে। যে সংখ্যা পদ্ধতির প্রতিটি অঙ্কের স্থানীয় মান থাকে, তার পজিশনাল ভ্যালু থাকে এবং নিজস্ব মান থাকে, তাকে বলা হয় স্থানিক সংখ্যা পদ্ধতি। ঠিক একই রকমভাবে নন পজিশনালের সংজ্ঞা হলো যে সংখ্যা পদ্ধতির অঙ্কসমূহের শুধুমাত্র নিজের মান থাকে, কোনো স্থানীয় মান থাকে না, তাকে অস্থানিক সংখ্যা পদ্ধতি বলে। তাকে কি বলা হয়? অস্থানিক সংখ্যা পদ্ধতি বলে। অর্থাৎ একটা বুঝলাম যে যার স্থানীয় মান আছে তাকে স্থানিক বলা হবে, আর যার স্থানীয় মান নেই তাকে বলা হবে অস্থানিক। আমরা এখন দেখব যে এই যে অস্থানিক, কোন সংখ্যাগুলোকে অস্থানিক বলা হচ্ছে আমরা একটু দেখে আসি, বা কোনগুলোকে স্থানিক বলা হচ্ছে একটু দেখে আসি, বা এদের পার্থক্যটা কেমন এটা আমরা দেখব এখন, যে স্থানিক ও অস্থানিক বলতে এরা কেমন আর কি। দেখো আমি দুটো সংখ্যা লিখলাম, যে 504 এবং আমি এভাবে লিখলাম যে x1, যেটা আমাদের কর্নার লেখা আছে, এইটা 11 বোঝানো হয়ে থাকে, আবার এটা 12 বোঝানো হয়ে থাকে। দেখো এইখানে এই এক্সকে, এটা রোমান সংখ্যা, তোমরা জানো আর কি সবাই, রোমান সংখ্যা, কিন্তু এই এক্স এর ভ্যালু 10, এক্স এর ভ্যালু কত? 10। যদি ডাবল এক্স লিখি তাহলে এটাও 10, এটাও 10, এর কিন্তু কোনো স্থানীয় ভ্যালু এখানে থাকছে না। ট্রিপল এক্স লিখি তাহলে এটাও 10, টোটাল এটা 30 হয়ে থাকে। আমরা জানি এটা। যদি
এটা 1, এটা 1, আবার এটাও 1, আবার এটাও 1। যদি এভাবে লিখি তাহলে কিন্তু এটা 3 হয়, কিন্তু যদি আমরা এরকম লিখি যে 1 1 1, তাহলে কিন্তু এটা 111 হয়ে থাকে। এটা আমাদের সাধারণভাবে যেটা লিখি। তো আমি একটু তোমাদেরকে ভেঙে দিচ্ছি, যে একটু তোমাদেরকে সুন্দর করে বোঝা দিচ্ছি যে কিভাবে কি হলো এটা। যেমন এই 5 আর 5, যদি দুইটা 5 পাশাপাশি বসে তাহলে এটাকে বলা হয় একক, বলা হয় এটা একক স্থানীয়, একক স্থানীয়। এটাকে বলা হয় দশক স্থানীয়। এই যে এই ব্যাপারটা, যে এই 5 5 লেখা আছে কিন্তু দুইটাই 5, তো এদের 5 5 5, এখানে 3টা 5 লেখা আছে, কিন্তু এখানে এটা কি হবে, এটা একক, এটা দশক, এটা শতক, একই, কিন্তু এর 5 নিজের একটা মান আছে, সে 5, আবার তার একটা স্থানীয় ভ্যালু আছে, অর্থাৎ স্থানীয়, সে যে স্থানে যাবে সেই স্থানে তার একটা ভ্যালু আছে। আবার এটা কিন্তু হাজার, এটা হাজার। এই জায়গাটাই হলো, এদেরকে বলা হয় পজিশনাল সংখ্যা পদ্ধতি। যে সংখ্যার ব্যবহৃত অঙ্কগুলোর তাদের নিজের স্থানীয় মান থাকবে তাদেরকে বলা হয় পজিশনাল সংখ্যা পদ্ধতি, আর যে সংখ্যার নিজের মান থাকবে না তাদেরকে বলা হবে কি, নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। আমরা দেখে আসি কেমন তারা, নন পজিশনাল সংখ্যা তারা কারা। দেখো, এই নন পজিশনাল নাম্বার সিস্টেম, নন পজিশনাল নাম্বার সিস্টেম, নাম্বার সিস্টেম, এরা হলো, যে আমি লিখলাম রোমান সংখ্যা, রোমান, যেটা আমরা চিনি রোমান নাম্বার, রোমান নাম্বার। এই রোমান সংখ্যায় বিভিন্ন সংখ্যা ব্যবহার করে, আমি তোমাদের একটু পরে দেখাচ্ছি। 2 হলো ট্যালি নাম্বার সিস্টেম, ট্যালি নাম্বার সিস্টেম, ট্যালি নাম্বার সিস্টেম। আরও অনেক আছে। 3 হলো হায়ারোগ্লিফিক্স, HIROGLYPHICS, হায়ারোগ্লিফিক্স নাম্বার সিস্টেম। তারপরে মায়ান সংখ্যা পদ্ধতি আছে, তারপরে তোমার গ্রিক নাম্বার সিস্টেম আছে, গ্রিক নাম্বার সিস্টেম আছে, ইত্যাদি আরও অনেক তোমার সংখ্যা পদ্ধতি আছে। এরকম যে আমাদের বর্তমানে এই রোমান সংখ্যা কিছুটা প্রচলিত আছে, ট্যালি প্রচলিত আছে, গ্রিক প্রচলিত আছে, এগুলো আমরা চিনি, কিন্তু এইগুলো আমাদের এখন আর বর্তমানে প্রচলিত নাই। তো আমরা যদি সবাই রোমান সংখ্যা চিনি, আমাদের বোর্ডেও 2টা রোমান সংখ্যা লেখা আছে, আমি তোমাদের একটু দেখাচ্ছি যে রোমান সংখ্যাগুলো কেমন হয়ে থাকে। যেমন রোমান সংখ্যাটা হলো, আমরা সাধারণভাবে চিনি, এটা হলো ক্যাপিটাল লেটার হয়ে থাকে বা স্মল লেটার হয়ে থাকে। এটা কিন্তু আই, এটা হলো ভি, আই ভি। এই ভিটা ছোট হাতের বড় হাতের হতে পারে, আই ভি এক্স, আমরা এটা চিনি যে এক্স ছোট হাতের হতে পারে। এটা হলো 1 5 আর 10, এটা 1, এটার ভ্যালু হলো 5, এটার ভ্যালু হলো 10। এছাড়াও আরও কিছু রোমান সংখ্যা আছে, এল সি ডি আর এম, এল সি ডি আর এম, ছোট বড় হতে পারে রোমান সংখ্যা। সরি, আমি একটু উপরে লিখি, এল সি ডি আর এম। তাহলে এটা হলো L50, এটা 100, এটা হলো 500, এটা হলো 1000। এভাবে রোমান সংখ্যা গণনা হয়ে থাকে। যদি আমরা শুধু লিখি, শুধু এর অর্থ হলো যে এটা 100, সরি 1000, এটাও 1000, এই টোটাল কত, মানে হলো 2000। এটা, এই রোমান সংখ্যার অনেক পদ্ধতি আছে রোমান সংখ্যা লেখার বা ব্যবহারের। যেমন যদি এক্স লেখা হয়, x10, এক্সের সামনে অর্থাৎ ডান দিকে যদি এখানে 1 লেখা হয় তাহলে এটা হলো 11 হয়ে যায়। আবার এক্স লিখলাম, এর বাঁ দিকে যদি 1 লেখা হয় তাহলে এটা 9 হয়ে যায়, এটা কিন্তু 11 হয়ে গেল। এরকম যদি এর ডান দিকে M1 লেখা হয় তাহলে এটা কিন্তু 1001 হবে। আবার যদি 1M লেখা হয় এটা 999 হবে, যেটা আমাদের হেল্পলাইন 999 1M। ঠিক একই রকমভাবে যদি আমরা C11 লিখি তাহলে এটা কিন্তু এটা সমান সমান, সরি 102 হইল, 1 মানে 2। ঠিক একইভাবে যদি আমরা এক্সেল সাইজ, এটা এক্সেল আমাদের সাধারণভাবে অনেকের এক্সেল পছন্দ হয়, এক্সেল সাইজ, যেটা এক্সেল মানে হলো 40, এক্সেল মানে হলো 40 সাইজ ধরা হয়ে থাকে। যে L50, তার আগে যদি ছোট সংখ্যা দেওয়া হয় তাহলে 10 বিয়োগ হবে। যদি LX লেখা হয়, তাহলে এটা কিন্তু 60 হয়ে যাবে। এইভাবে রোমান সংখ্যা লেখা হয়ে থাকে। তো আমি তোমাদের একটা কাজ দিচ্ছি, যে তোমরা দেখো তো এটা বের করতে পারো কিনা, যে 275 275 এর রোমান
সংখ্যা কত, এটা বের করবে রোমান সংখ্যা কত। এটা দেখো কেউ পারো কিনা। 275 এর রোমান সংখ্যা কত। আবার মনে করো যে এম এম সি ডি এল এক্স অন ভি, এটার সঠিক রোমান সংখ্যা কি না, সঠিক রোমান কি না। এই বিষয়ে আরও অনেক ব্যাখ্যা আছে, যেহেতু আমাদের পাঠ্যবই শুধু এই সংখ্যাগুলো চেনার বিষয় আছে, এই কোনটা সঠিক, কোনটা আগে লিখতে হবে, কোনটা পরে লিখতে হবে, আরও ডিটেলস আছে। তো যদি সম্ভব হয় আমি কোনো একটা ক্লাসে রোমান সংখ্যা নিয়ে বিস্তারিত ব্যাখ্যা করব। আমাদের রোমান সংখ্যার এ পর্যন্ত ছিল। তো এই রোমান সংখ্যাগুলো কিন্তু শুধু নিজের মান আছে, আমি ওই যে নন পজিশনাল বলছি, এদের এক্স শুধু 10ই, এর কোনো পজিশনাল ভ্যালু নেই। যদি এক্স ডাবল লেখা হয় বা ভি যদি ডাবল লেখা হয় তাহলে কিন্তু 5 হবে। কখনো সি, মনে করো সি 2টা লিখলাম, তাহলে কি এটাও 100, এটাও 100, মোট 200 হবে। বাট তুমি যদি 7 লেখো তাহলে কি এটা 7, এটাও 7, কিন্তু এটা 77 হয়ে যায়। এটা 10 গুণ করে বাড়ে, অর্থাৎ এর যে বেজ আছে, বেজে 10 গুণ করে এটা বাড়ে। তো আমরা বেস সম্পর্কে একটু পরে পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব। এখন আমি যেহেতু শুধু সংখ্যা পদ্ধতির প্রকার নিয়ে আসি, সেজন্য এই ক্লাসে শুধু সংখ্যা পদ্ধতির প্রকারভেদে আলোচনা করব। আমার মনে হয় আমরা নন পজিশনাল নিয়ে বুঝতে পেরেছি, যে সংখ্যাগুলোর নিজের কোনো মান থাকে না তাদেরকে নন পজিশনাল বলে। এখানে এম এটাও 1000, এটাও 1000 ধরা হয়ে থাকে, কিন্তু আমাদের পদ্ধতিতে কিন্তু এরকম থাকলে তাকে অন্য একটা মান ধরা হতো, পজিশন ধরা হতো, সেই জন্য ওদেরকে বলা হয় পজিশনাল সংখ্যা পদ্ধতি। তো দেখো পজিশনাল নাম্বার সিস্টেম 4 প্রকার। এটা স্থানীয় সংখ্যা পদ্ধতি 4 প্রকার। 1 ডেসিমেল বা এর নাম হলো দশমিক বলা হয়। এই দশমিক মানে কিন্তু দশ মাত্রিক বলে, দশমিক বা 10 ভিত্তিক বা প্রচলিত বলা হয় থাকে। যদি এটাই প্রচলিত আমাদের সমাজে ব্যবহৃত, টাকা গোনা, আমরা যে ক্লাস নিচ্ছি কয়টা বাজে, সব কিছু এই দশমিকে হয়ে থাকে। বা স্বাভাবিক সংখ্যা পদ্ধতি ইত্যাদি নাম দেওয়া হয়ে থাকে। 2 হলো বাইনারি সংখ্যা পদ্ধতি, বা এটাকে দ্বিমিক বলা হয়, অনেকে দ্বিমিক বলে, দ্বিমিক সংখ্যা পদ্ধতি বা দুই ভিত্তিক সংখ্যা পদ্ধতি বলে থাকে। 3 হলো অক্টাল সংখ্যা পদ্ধতি, অক্টাল বা অষ্টমিক বলা হয়, বা 8 ভিত্তিক এরকম। 4 হলো হেক্সাডেসিমেল বা হেক্সা দশমিক বা 16 ভিত্তিক সংখ্যা পদ্ধতি বলে। এই 4টা প্রকার আছে। এছাড়াও আরও অনেক প্রকার আছে, যেমন টার্নারি, কোয়েটার্নারি, তারপরে তোমার হেক্সিমেল, সেপ্টেনারি, তারপরে তোমার অক্টাল তো লিখলাম, তারপর নোনারি, এভাবে আরও অনেকগুলো প্রকার আছে। এ সম্পর্কে কোনো একটা ক্লাসে আমরা আলোচনা করব যে এরা কারা। এই তো আমাদের যেহেতু সিলেবাসের মধ্যে এই 4টা নিয়ে আলোচনা করা আছে, সৃজনশীল প্রশ্ন এখান থেকে আসবে, এমসিকিউ সিকিউ সব এখান থেকে আসবে, সেজন্য আমরা এই 4টা পদ্ধতি নিয়েই আমি আজকে আলোচনা করতে চাচ্ছি। যে এই 4টাতে এদের যে 4টা নাম আছে, এই নামের একটা ছোট অর্থ আছে। যেমন ডেসি মানে আমি লিখে দিচ্ছি ডেসি হলো 10, তারপরে বাই এটা হলো 2, এদের অর্থের ল্যাটিন ভাষায় ওইখান থেকে আসছে এরা। অক্টা মানে হলো 8, হেক্সা মানে হলো 6, তা হেক্সা 6, আর ডেসি, আর এখানে কিন্তু 2টা আছে, আর ডেসি হলো 10, তো 6 আর 10 মিলে কত, 16, তাই তো 16। অর্থাৎ ডেসি মানে 10, এখানে 10টি অঙ্ক আছে। কয়টি অঙ্ক, 10টি অঙ্ক। এখানে কয়টা অঙ্ক, 2টি অঙ্ক, এখানে 8টি অঙ্ক, এখানে 16টি অঙ্ক আছে। তাহলে ডেসিমেল কাকে বলে? ডেসিমেল সংখ্যা আমরা সব খুব ইজিলি বলতে পারবো, যে সংখ্যা পদ্ধতির মূল অঙ্ক 10টা তাকে ডেসিমেল সংখ্যা বলে।
বাইনারি, যে সংখ্যা পদ্ধতির মূল অঙ্ক 2টি তাকে বাইনারি বলে। যে সংখ্যা পদ্ধতির মূল অঙ্ক 8টি তাকে অক্টাল বলে। যে সংখ্যা পদ্ধতির মূল অঙ্ক 16টি তাকে 16 ভিত্তিক অর্থাৎ হেক্সাডেসিমাল বলে। আমাদের একটা যশোর বোর্ডের প্রশ্ন ছিল যে 3 ভিত্তিক সংখ্যা কি, এটা খ নম্বর প্রশ্ন ছিল 3 ভিত্তিক সংখ্যা। আবার এদের বেজ যেহেতু বেজ নিয়ে পরের ক্লাসে আসবো, বেজ হলো 10, এদের বেজ হলো 2, এর বেজ হলো 8, এদের বেজ হলো 16। অর্থাৎ এই বেজ নিয়ে আমাদের নেক্সট ক্লাসে আমরা বা পরবর্তী ক্লাসে আলোচনা করব বেজ সম্পর্কে, বেজ এবং স্থানীয় মান নিয়ে। তো আমি যেহেতু এই ক্লাসে শুধুমাত্র সংখ্যা পদ্ধতির প্রকারভেদ নিয়ে আলোচনা করেছি, তো এখানে আর বেজের আলোচনাটা নাই। পরবর্তী ক্লাসটা বড় হবে বা লম্বা হয়ে যাবে, সেজন্য আমি বেজ আলোচনাটা স্কিপ করে যাচ্ছি। আগামী ক্লাসে বেজের আলোচনা করব। এই তো আমরা এখানে শুধু জানলাম সংখ্যা পদ্ধতি কাকে বলে, সংখ্যা পদ্ধতির নামগুলো কেমন, সংখ্যা পদ্ধতি কত প্রকার, কী কী। যারা প্রথম ক্লাস করবে তৃতীয় অধ্যায়, তারা অবশ্যই এই নামগুলো একটু মনে রাখবে, যেহেতু কলেজে উঠেই বা ইন্টারমিডিয়েট ভর্তি হওয়ার পরপরই তোমাদের হয়তো অনেক কলেজে এই সংখ্যা পদ্ধতি শুরু করবেন স্যাররা, তো তোমাদের এটা অনেক হেল্প হবে। আমি আশা করি যে ডেসিমেল, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল, এই শব্দটা অনেকে উচ্চারণ করতে কষ্ট হয়, হেক্সাডেসিমেল, এই 4টা সংখ্যা পদ্ধতি আছে। এছাড়া আরও 2টা প্রকার পড়েছি, যে পজিশনাল সংখ্যা পদ্ধতি এবং নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। আমার মনে হয় তোমরা এই প্রকারভেদটা মনে রাখতে পারবে। এর পরের ক্লাসে আমরা বেজ নিয়ে আলোচনা করব এবং এই সংখ্যা ডেসিমেলে যে কয়টা অঙ্ক আছে এটা নিয়ে আমরা আলোচনা করব। তো সবাই আমার জন্য দোয়া করবে, আর তোমরা সবাই ভালো থাকো, আমি এই দোয়া করি। ধন্যবাদ সবাই।